স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করার প্রাথমিক শর্তই হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সরকার জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন, শিক্ষকদের বেতন বৃদ্ধি, বেসরকারি স্কুল জাতীয়করণ ও সৃজনশীল শিক্ষা পদ্ধতি সহ নানা পদক্ষেপ নিয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁস, ভুলে ভরা পাঠ্যবই প্রকাশ সহ নানা বিষয়ে সমালোচনার মুখেও পড়েছে সরকার। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, আছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য ডক্টর সরকার আব্দুল মান্নান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক হান্নানা বেগম এবং সেভ দ্য চিলড্রেনের সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার ম হাবিবুর রহমান। স্বাগত আপনাদের। ধন্যবাদ। আমাদের বর্তমানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে ৫৩ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। এই সংখ্যাটা কি যথেষ্ট মনে করেন? না, প্রাথমিক শিক্ষায় শিক্ষক ছাত্রের অনুপাত একজন শিক্ষকের বিপরীতে ৩০ জন শিক্ষার্থীর বেশি হওয়া বাঞ্ছনীয় না, এবং এটার শিক্ষার জন্য, সুষ্ঠু শিক্ষার জন্য, সঠিক শিক্ষার জন্য পরিপন্থী। মানে এই যে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাতের যে অসামঞ্জস্য, এটা দূর করার জন্য আপনাদের কোনো রেকমেন্ডেশন আছে? হ্যাঁ আছে। আমি তো জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন কমিটির সদস্য ছিলাম। আমরা ওখানে বলেছি যে প্রাথমিকে ছাত্র শিক্ষক অনুপাত ১:২৫ করতে হবে, ১:২৫ করতে হবে, নিয়োগ দিতে হবে শিক্ষক আরো শিক্ষক নিয়োগ। তবে এখানে আমি বলবো যে সরকার প্রতি বছরই শিক্ষক সংখ্যা বাড়াচ্ছেন। এই সংখ্যা আগে প্রায় ৬৫ ছিল। কতদিন আগে? এটা ওইটা ৭-৮ বছর আগে। তো এখন প্রতি বছরই কিছু করে শিক্ষক সংখ্যা বাড়ার পাশাপাশি তো শিক্ষার্থীও বাড়ছে। তো অতএব আমাদের ওই দিকে নজর দিতে হবে, শিক্ষকের সংখ্যা আরো বাড়াতে হবে। এই যে শিক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে, তার বিপরীতে শিক্ষার্থীও বাড়ছে। তো এই একটা গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপটা পূরণটা আমাদের শিক্ষার্থী যে বাড়ছে, ভবিষ্যতে কিন্তু ৩-৪ বছর পরে আর বাড়বে না, কারণ আমাদের জনসংখ্যার যে পিরামিড, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগের তুলনায় আমাদের জন্মহার কমতেছে, ফলে আমাদের জনসংখ্যার মধ্য বয়সের জনসংখ্যা বেড়ে যাবে। তো এখন আমাদের যেটা করতে হবে যে ১০ বছরের পরিকল্পনা করে আমি ১০ বছরের মধ্যে আমার ছাত্র সংখ্যা কত বাড়বে, ওই ছাত্রের জন্য ১:৩০ অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হলে কত শিক্ষক লাগবে এবং আমি কোন বছরে কত করে নিব, এর একটা সুষ্ঠু দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত। এবং তা যদি করা হয়, তাইলে আমরা এক পর্যায়ে গিয়ে ছাত্র শিক্ষকের অনুপাতটা একটা সুন্দর পর্যায়ে, সুনির্দিষ্ট পর্যায়ে আনতে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৭৫% শিক্ষার্থী ভালোভাবে শিখছে না, এটা বলা হচ্ছে তাদের একটা মূল্যায়ন প্রতিবেদনে। অধিকাংশ শিক্ষার্থী বাংলা ভালোভাবে পড়তে পারছে না, আর গণিত ও ইংরেজির অবস্থা আরো বেশি খারাপ। এই অবস্থা কেন আমাদের প্রাথমিক? আমি একটু আগের প্রশ্নটার আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। আপনার ছাত্র শিক্ষকের যে রেশিওটার কথা আপনারা বললেন, সেটা সিদ্দিকুর রহমান স্যার বলেছেন যে 1:30 অথবা 35 এর মধ্যে থাকা উচিত। কিন্তু একটা বিষয় এখানে বিবেচনায় রাখা দরকার, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু এক না। কিছু কিছু স্কুলে আছে যে প্রচুর স্টুডেন্ট, আবার অনেক স্কুল আছে যেখানে কিন্তু আপনার ছাত্র শিক্ষকের যে রেশিওটা অনেক কম, আমাদের প্রত্যাশিত রেশিওর চেয়ে অনেক কম। আবার কিছু জায়গায় তাহলে দেখা যাচ্ছে অনেক বেশি। কারণ যেই স্কুলগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষণ শেখানো কার্যক্রমে যথেষ্ট সুনাম অর্জন করেছে, সেখানে কিন্তু স্টুডেন্টের চাপ অনেক বেশি। শহরের স্কুলগুলোতে আর গ্রামের স্কুলগুলোর ভিতরে কি কোনো ইয়ে আছে, মানে এই জিনিসটা না, সুবিধাগুলো তো কম বেশি আছেই। আপনার শহরের একটি স্কুলে বা স্কুলের যারা নাকি টিচার অথবা যারা অভিভাবক, তারা অনেক বেশি সচেতন, এবং আমরা জানি যে শহরে আপনার সুযোগ সুবিধাগুলো অনেক বেশি। কিন্তু গ্রামে বা অনেক গ্রামের মধ্যেও আবার আপনার প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও আবার নানা ধরনের ভাগ আছে, সেখানে কিন্তু আপনার এই সুযোগ সুবিধাগুলি নেই। সেখানে ওই রকমভাবে আপনার দক্ষ শিক্ষক বা খুব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, এই শিক্ষকের পরিমাণ কিন্তু আপনার তুলনামূলকভাবে কম।
আর আর যে মানে ছাত্রদের যে আপনার নার্সিং এর ব্যাপারটা, এটা একজন শহরের একজন অভিভাবক বা একজন শিক্ষক যতটা এই ব্যাপারে সচেতন, গ্রামে কিন্তু সেই সচেতনতা এখনো ওই পর্যায়ে আপনার যায়নি। তো সুতরাং আর বিশ্ব ব্যাংকের সচেতন হওয়াও জরুরি, এটা খুবই জরুরি। আপনার শিক্ষকদের সঙ্গে অভিভাবকরা কি করতে পারবে? একটা স্কুলে, প্রাথমিক স্কুলে যদি শিক্ষকের সংখ্যা কম থাকে এবং ওই অঞ্চলে যদি ছাত্রছাত্রী বেশি হয়, তাহলে তারা কি করতে পারবে? তারা কি অন্য স্কুলে যাবে স্টুডেন্টদেরকে নিয়ে, না কি করা আছে? এই জায়গায় একটা কথা হয়, অভিভাবকরা, গ্রামবাসী, কমিউনিটি কোথায় কোথাও কমিউনিটি টিচার দিয়ে থাকে, খুব ভালো স্কুলে দিয়ে থাকে। আমি একটা স্কুলের কথা বলি, নুরুল আলম এই স্কুলের হেডমাস্টার, 12 জন ছিলেন ওই স্কুলে সরকারি শিক্ষক, আর 35 জন ছিলেন কমিউনিটি নিয়োজিত শিক্ষক। তাদের বেতন ভাতা করতে, বেতন ভাতা কমিউনিটি দিত। তো অতএব এখানে এই যে পিপিপির কথা আছে, আমাদের সরকারের যেহেতু পিপিপি বিষয়টা একটু, পিপিপি হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তো ওখানে সরকার যেখানে যতটা পারো দেবে, যেখানে সরকার এর বেশি দিতে পারছে না, ওখানে কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। আমি এই যে স্কুলের কথা বলছি, ওই কমিউনিটি কিন্তু ধনী না, কিন্তু হেডমাস্টার ইজ দ্য স্কুল, হেডমাস্টার কমিউনিটিকে মোটিভেট করে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে 35 জন শিক্ষক কমিউনিটি ওই স্কুলে নিয়োগ করেছে এবং তারা রেগুলার বেতন পাচ্ছে। যে আমি যে বিষয়টি ডক্টর বললেন, ওটাকে আমি একটু অ্যাড করতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, যেটা উনি যে বিষয়টি বললেন যে ওই একটা ক্লাসরুমে দেখা যাচ্ছে খুব বেশি, আর এক জায়গায় দেখা যাচ্ছে যে কাউন্টেড না। মানে আমি সম্প্রতি সিলেটে একটু উদাহরণ দিই, সেখানে একটি স্কুলে 200 ছাত্র, একটি স্কুলে 50 জন ছাত্র। তার মানেটা কি? তার মানেটা হলো যে আসল জায়গায় যদি আমরা এই শিক্ষক দিয়ে চালাতে পারি, যদি আমরা রিলোকেশনাল প্ল্যান করি, মানে যে স্কুলগুলো আপনি জানেন যে বেশিরভাগ স্কুলগুলোই তো একটা রাজনৈতিক ব্যবস্থার ভিতর দিয়ে এসছে, তৈরি হয়েছে, তখন যেখানে আমরা ঠিক করেছিলাম সরকার যে 2 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কোনো স্কুল প্রতিষ্ঠিত হবে না, কিন্তু এটা কিন্তু সর্বক্ষেত্রে যে মানা হয়েছে এটি নয়। সেই কারণে দেখা যাবে যে এমন কোনো গ্রাম আছে বা ওইরকম একটি এলাকা আছে যেখানে 3টে স্কুল আছে, তাতে করে ছাত্র সংখ্যা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। সেইটা একটা সমস্যার সমাধান হলো যে এটা রিলোকেশন প্ল্যান যদি আমরা করতে পারি, শিক্ষকদের যেটাকে আমরা স্কুল ম্যাপিং বলি, স্কুল ম্যাপিং, স্কুল ম্যাপিংটা মানে এর সঙ্গে যে সমাধান যেটা আসতে পারে সেটা হলো যখন আমি 1:30 করব, যদিও আমাদের শিক্ষানীতি বলেছে 1:40 হবে, হ্যাঁ, কিন্তু সেখানে যদি স্কুল, তাহলে ক্লাসরুম সংখ্যাটা আপনার দেখতে হবে যে ফিজিক্যাল ফ্যাসিলিটিস এখন যেখানে আছে সেটা কিন্তু স্কুলে যদি আপনি 1:30 করেন, তাহলে বাড়তি ছাত্রের চাপটা কোথায় যাবে, তারা কোথায় যাবে? তো সেই জন্য এর সাথে পরবর্তী পর্যায়ে কিন্তু চলে আসছে যে ক্লাসরুম বা বিল্ডিং বানানো। সেটা ডক্টর সিদ্দিকী যেটা বলেছেন যে এটা খুবই সুন্দর যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এটা করা যায়। তার উদাহরণ শুধু গাইবান্ধার নুরুল ইসলাম সাহেবের স্কুল নয়, আমি পীরগঞ্জের একদম একটি মানে কি বলবো, প্রান্তিক অঞ্চলে আমি গিয়েছিলাম এই মাসেরই প্রথম দিকে। সেখানে একটি স্কুল আছে পীরগঞ্জের শহরেই, যে স্কুল অবিশ্বাস্য রকম ভালো স্কুল, হেডমাস্টার সাহেব অসিত বরণ এরকম কিছু নাম ওনার, কিন্তু স্কুলের ভিতরে আপনি বিশ্বাস করবেন এত চমৎকার ডিসিপ্লিন। আমি দেখি নতুন একটি শেড করেছেন, এটা কি বলে, এটা অভিভাবকরা করেছেন বলে, কেন? সেটা মানে কমিউনিটি রুলটা, কমিউনিটি রুল যেটা ওই জায়গায় যে সমস্ত ছাত্র পিছিয়ে থাকছে তাদেরকে কোচিং করা, তাদেরকে ফার্দার যে সাপোর্ট দেয় ওই স্কুল থেকেই তারা করছে, এবং এটা কমিউনিটির পক্ষ থেকেই করা হয়েছে। এখানে একটা কথা যেটা, সেটা হচ্ছে যে কি, আগে তো আমাদের কমিউনিটি স্কুলগুলো চালাতেন। বাংলাদেশ হওয়ার পরে আমাদের শেখ মুজিব সাহেব কিন্তু এই কাজটা করেছেন, আমাদের ন্যাশনালাইজ করেছেন। এর ফলে কিন্তু একটা তো লাভ হয়েছে, শিক্ষকদের মর্যাদা বেড়েছে, অন্যদিকে কিন্তু কমিউনিটি হাত গুটিয়ে নিয়েছে। আপনার কাছে আমি যদি আগের প্রশ্নটায় ফিরে যাই আপনার কাছে, যেটি হচ্ছে একটা প্রশ্ন করেছিলেন আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা ব্যাপার নিয়ে, সেটাই আমি একটু আপনার কাছে জানতে চাই। এই যে আপনার কাছে যাচ্ছে এই প্রশ্নটি নিয়ে, এই যে 75% শিক্ষার্থী ভালোভাবে শিখছে না এবং অধিকাংশ শিক্ষার্থী বাংলাই ভালোভাবে পড়তে পারছে না, এর পিছনে কারণটা কি? এটা কি আমাদের পাঠ্যক্রমের ত্রুটি নাকি শিক্ষাদান পদ্ধতির? এককভাবে তো কোনোটাই বলা যাবে না, সব কিছুই এখানে আছে। আপনি যদি শুধু ক্লাসরুমের ভেতরে যান, আমরা যদি ক্লাসরুমের ভেতরে যাই, আমার শিক্ষক আছে,
তার হাতে পাঠ্যপুস্তক আছে, সুপারভিশন আছে, শিক্ষক আসলে পড়াচ্ছেন কি পড়াচ্ছেন না, কি পদ্ধতিতে তিনি পড়াচ্ছেন, তিনি কি একবারে গডের মতো দাঁড়িয়ে হুকুম করছেন, না ছেলেদের মধ্যে হাসি খুশি ভাবে পড়াচ্ছেন, তাদের দিয়ে কোনো কাজ করাচ্ছেন, না তিনি নিজেই সব কাজ করছেন। তিনি আসলে যে কি পড়াতে হবে, আমাদের একটা প্রান্তিক যোগ্যতা একটা কথা আছে যে একজন ছাত্রকে আমরা কি পর্যন্ত শিক্ষা দেবো, এটাকে বলে প্রান্তিক যোগ্যতা। প্রাইমারির কিছু প্রান্তিক যোগ্যতা আছে, এই যোগ্যতাগুলো তিনি আসলে নিজে জানেন কিনা। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমি এখানে বসে এই দুঃখের সাথে বলতে হয়, এটা সবার এটা হয়, প্রায় দেশেই হয়, আমাদের দেশও আছে, আমাদের অধিকাংশ শিক্ষকই কিন্তু প্রান্তিক যোগ্যতা বোঝেন না। সে দায় কিন্তু আমাদের, আমি বলছি না যে তাদের দায়। তিনি কি পড়াবেন, কি গোলে যাবেন, সেটাই অনেক সময় তার জানা থাকে না। শিক্ষণ পদ্ধতিটা আমি পদ্ধতির কথা বলছি না, আমি বলছি যে অর্জন করতে হবে সেটা। আর পদ্ধতি যেটা, পদ্ধতি আমাদের শিক্ষকরা সাধারণত দেখা যায় যে বসেই থাকেন কিংবা দাঁড়িয়েই থাকেন। তার যে পুরোটা মুভ করা, তাদের সাথে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড করা, আমি জাস্ট লাইক বললাম না, শিক্ষক মনে করেন আমি সবচেয়ে বেশি জানি। আসলে কিন্তু আমি যদি বলি, আমি মনে করি আমার ওই বাচ্চা ছেলেটাও আমার চেয়ে বেশি জানে, হতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সবাইকে মর্যাদা দেওয়া, সবার প্রতি রেসপেক্ট আনা, এগুলো অনেক কিছুই আপনার জড়িত, এককভাবে বলা যাবে না। তবে যেটা বলেছেন সেটা একেবারে ভুল যে তা নয় কিন্তু। আচ্ছা, আমি একটু যদি হাবিবুর রহমান সাহেবের কাছে যাই, আপনি কি মনে করেন যে আমাদের দেশে প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষক হওয়া কি কোনো একজন মেধাবী বা যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তির এটা কি গোল থাকে যে আমি প্রাথমিক শিক্ষক হব? অন্যান্য দেশে দেখা যায়, এই প্রশ্নের উত্তর আমি নিব বিরতি থেকে এসে। আচ্ছা, অতিথিদের সাথে আরো কথা হবে একটু বিরতির পর, সাথেই থাকুন।